1990 সাল। চারদিকে বরফে ঢাকা সুন্দর একটা উপত্যকা, যাকে পৃথিবীর স্বর্গ বলা হয়। কিন্তু সেই স্বর্গের বুকে ঘটেছিল এমন এক নৃশংস হত্যাকাণ্ড, যার কথা শুনলে আজও মানুষের আত্মা কেঁপে ওঠে। আপনি হয়তো দ্য কাশ্মীর ফাইলস সিনেমাটি দেখেছেন, কিন্তু রূপলী পর্দার সেই আতঙ্ক ছিল বাস্তবের তুলনায় মাত্র 10%। আজ আমরা শুনবো কাশ্মীরের ইতিহাসের সবচেয়ে অন্ধকার, সবচেয়ে নৃশংস অধ্যায়ের কথা, এক সাধারণ ল্যাব অ্যাসিস্ট্যান্ট গিরিজা টিক্কুর গল্প, যাকে ধর্ম আর অন্ধ নফরতের নামে এমনভাবে হত্যা করা হয়েছিল যা কোনো সুস্থ মানুষ কল্পনাও করতে পারবে না। নমস্কার, আমি চন্দ্রিমা। মাধ্যমের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত। শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবেন। এর পূর্বেই আমি আমার একটি ভিডিওতে 25 বছর বয়সী কাশ্মীরি হিন্দু পণ্ডিত কন্যা সরলা ভাটকে নিয়ে একটি প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম, এবং সেই ভিডিওটিতে আপনারা অনেক ভালোবাসাও দিয়েছেন। তার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। তো এবার আসি আজকের বিষয়, গিরিজা টিক্কু। কাশ্মীরের বান্দিপোরার এক সাধারণ ঘরের মেয়ে। পেশায় ছিলেন স্থানীয় একটি কলেজে ল্যাব অ্যাসিস্ট্যান্ট। বিবাহিতা গিরিজা তার স্বামী এবং 2 ছোট সন্তানকে নিয়ে আর 5টা সাধারণ মানুষের মতোই শান্তিতে বাঁচতে চেয়েছিলেন। কিন্তু 1990 সালের শুরুর দিকে কাশ্মীরের হাওয়া বদলাতে শুরু করে। দেওয়ালে দেওয়ালে পোস্টার পড়তে থাকে, রাভিল গাভিল ইয়া চাভিল। কাশ্মীরি পণ্ডিতরা হয় ইসলাম ধর্ম কবুল করো, নয়তো উপত্যকা ছাড়ো, না হলে মরার জন্য প্রস্তুতি নাও। চারদিকে তখন রক্তের হোলি খেলা চলছিল। প্রতিদিন কোনো না কোনো কাশ্মীরি পণ্ডিতকে রাস্তার মোড়ে গুলি করে মারা হচ্ছিল। প্রাণ বাঁচাতে রাতের অন্ধকারে ঘর বাড়ি সম্পত্তি সব ফেলে লাখ লাখ মানুষ জম্মু রিফিউজি ক্যাম্পের দিকে পালাচ্ছিল। গিরিজা টিক্কুর পরিবারও আর ঝুঁকি নেয়নি। তারাও ঘর ছেড়ে জম্মুর ওই শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাস দেখুন, মানুষ ঘর ছাড়তে পারে, কিন্তু ভাগ্যকে তো আর এড়ানো যায় না। তখন গিরিজার পরিবারের অবস্থা খুব শোচনীয়। জমানো টাকাও শেষ, ঘরে খাবার নেই। এদিকে বান্দিপুরার কলেজে গিরিজার বেশ কয়েক মাসের বেতন বাকি পড়েছিল। সেই সময় সামান্য কিছু টাকার অভাব যে কি মারাত্মক, তা কেবল রিফিউজি ক্যাম্পের মানুষরাই বোঝে। গিরিজা ঠিক করেছিলেন তিনি একবার স্কুলে যাবেন এবং বকেয়া বেতনটা তুলে আনবেন। স্বামী বারণ করেছিলেন, চারপাশের পরিস্থিতি ভালো নয়, কিন্তু গিরিজা ভেবেছিলেন, আমি তো কোনো রাজনীতি করি না, আমি একজন সাধারণ শিক্ষিকা, আমার সাথে কেই বা শত্রুতা করবে। 1990 সালের 11 জুন গিরিজা তার বেতন নেবার জন্য কলেজে এসে পৌঁছন। তিনি এক মুসলিম সহকর্মীর বাড়িতেও যায়। গিরিজা ভাবতেও পারেনি, যাদের তিনি প্রতিবেশী ভাবতেন, বন্ধু ভাবতেন, তাদের মধ্যেই লুকিয়েছিল আসল বিশ্বাসঘাতক। উগ্রপন্থীরা তাকে অনেক দিন ধরেই টার্গেট করছিল। গিরিজা তার বেতন নিয়ে যখন বাসে করে ফিরছিলেন, ঠিক সেই সময় শুরু হয় আসল কাউন্টডাউন। বাস তখন মাঝ রাস্তায়। হঠাৎ 5 জন সশস্ত্র উগ্রপন্থী বাসটিকে থামায়। তারা বাসে উঠে সোজা গিরিজা টিক্কুর সামনে গিয়ে দাঁড়ায়। বাসের বাকি যাত্রীরা ভয়ে চোখ বন্ধ করে ফেলেছিল। কেউ প্রতিবাদ করার সাহস পর্যন্ত পায়নি। গিরিজাকে চুল ধরে টেনে হিচড়ে বাস থেকে নামানো হয়। তার চোখ আর মুখ বেঁধে ছুঁড়ে ফেলা হয় একটি জিপের পেছনে। উগ্রপন্থীরা তাকে কোনো অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর গিরিজার ওপর যা ঘটেছিল তা সভ্য সমাজের কোনো ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। দিনের পর দিন তাকে অন্ধকার ঘরে আটকে রাখা হয়। তৃষ্ণায় ছটফট করলেও তাকে এক ফোঁটা জলও দেওয়া হয়নি। সেই পৈশাচিকতায় ঠিক কতগুলো কুৎসিত মুখ সামিল ছিল, তার সঠিক তথ্য আজও কারোর জানা নেই। পাশবিক অত্যাচার চালানো হয়, গণধর্ষণ করা হয় তাকে। গিরিজা তাদের হাতে পায়ে ধরে জোর করে কাকুতি মিনতি করেছিল, আমাকে ছেড়ে দাও, আমার ছোট ছোট সন্তান আছে। কিন্তু সেই জেহাদিদের মনে কোনো দয়া তো ছিলই না। তাদের চোখে গিরিজা কোনো সাধারণ মানুষ ছিলেন না, ছিলেন কেবল একজন কাফের মহিলা। অত্যাচারের এখানেই কিন্তু শেষ নয়। উগ্রপন্থীরা গিরিজাকে মেরে ফেলার জন্য কোনো বুলেটের খরচ কিন্তু করেনি। তারা বেছে নিয়েছিল ইতিহাসের সবচেয়ে নৃশংসতম পদ্ধতি। তারা গিরিজাকে নিয়ে যায় একটি স্থানীয় সমিল বা কাঠ কাটার মিলে।
সেখানে উগ্রপন্থীদের কমান্ডার নির্দেশ দেয় এক নারকীয় কাণ্ডের। জীবন্ত গিরিজা টিকুকে সেই চলন্ত করাতের ব্লেডের সামনে বেঁধে দেওয়া হয়। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন, কোনো সিনেমা নয়, বাস্তব। সেই ধারালো লোহার করাত যখন গিরিজার শরীর স্পর্শ করে, উপত্যকার আকাশ বাতাস ভেদ করে তার চিৎকার ছড়িয়ে পড়েছিল। কিন্তু সেই চিৎকার শোনার মতো কোনো মানুষ সেখানে ছিল না। জীবন্ত অবস্থায় গিরিজা টিকুকে মাঝখান থেকে কেটে দুটুকরো করে দেয়া হয়। তার অপরাধ কি ছিল? চরমপন্থী ও উগ্রবাদীদের চোখে তার সবচেয়ে বড় অপরাধ ছিল দুটো। প্রথমত, তিনি একজন কাশ্মীরি পণ্ডিত হিন্দু কন্যা, এবং দ্বিতীয়ত, তিনি একজন স্বাধীনচেতা চাকরিজীবী সরকারি কর্মী ছিলেন। সেই সময়ে উগ্রপন্থীরা ভারত সরকারের যে কোনো প্রতিষ্ঠান, স্কুল, কলেজ বা সরকারি কর্মচারীদের ভারতের চর বা ভারতের প্রতিনিধি হিসেবে দেখত। তাদের ধারণা ছিল কাশ্মীরি পণ্ডিতরা ভারতের হয়ে কাজ করছেন। ঘটনার পর গির্জার ক্ষতবিক্ষত ছিন্নভিন্ন দেহ রাস্তার মোড়ে ফেলে রাখা হয়, যাতে বাকি পণ্ডিতদের মনে ভয় ধরানো যায়। বছরের পর বছর এই ফাইল ধামাচাপা পড়েছিল। মানবাধিকার সংগঠনগুলো চুপ ছিল, রাজনীতির কারবারিরা মুখে কুলু পেটেছিল। গির্জার পরিবার আজও সেই বিচার পাননি। যে সময় গির্জাটি পুরোপুরি চরম বর্বরতা চালানো হয়েছিল, ঠিক সেই সময় তার বাড়িতে স্বামী, দুটো ছোট সন্তান এবং একজন বৃদ্ধা মা ছিলেন। গিরিজার সাথে ঘটে যাওয়া এই নৃশংসতার খবর যখন তারা পান, তাদের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। বলা হয়, গিরিজার চলে যাওয়ার পর তারা কাশ্মীর ছেড়ে দেন, এমনকি ভারতও ত্যাগ করেন। তথ্য অনুযায়ী গিরিজা টিক্কুর পরিবার এখন আমেরিকায় বসবাস করছেন। তারা বহু বছর ধরে এই বিষয়ে কারোর সাথে কোনো কথা বলেননি। কিন্তু দ্য কাশ্মীর ফাইলস যখন তারা দেখেন, তখন তারা কান্নায় ভেঙে পড়েছিলেন। 2022 সালে যখন দ্য কাশ্মীর ফাইলস ছবি মুক্তি পায়, তখন কংগ্রেস, ন্যাশনাল কনফারেন্স এবং পিডিপির মতো বিরোধী রাজনৈতিক দলগুলোর মুখপাত্ররা একে প্রোপাগান্ডা, মিথ্যে গল্প এবং রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা ইত্যাদি বলে উড়িয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু 2023 সালের অগাস্ট মাসে ভারতের সংসদ ভবন বা লোকসভায় দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি যখন সংসদের বুকে এই সাধারণ নারীর ছবি তুলে ধরেন, তখন স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা রাজনীতি। কিন্তু সত্যকে কতদিন চেপে রাখা যায় বলুন? 32 বছর পর 2022 সালে দ্য কাশ্মীর ফাইলস ছবি মুক্তি পায়। তখন গোটা বিশ্ব জানতে পারে গির্জা টেক্কুর এই আত্মত্যাগের কথা। আজ সময় এসেছে এই সত্যকে স্বীকার করার। গির্জা টেক্কু শুধু একটি নাম নয়, তিনি কাশ্মীরি পণ্ডিতদের ওপর হওয়া সেই নির্মম গণহত্যার জীবন্ত দলিল। এই বীর নারীর আত্মত্যাগকে আমাদের কোনোদিনই ভুলে যাওয়া উচিত নয়। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।